হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা আমাদের জন্য স্পেশাল একটা ক্লাস। কেন? আমাদের প্রথম বর্ষের যে মেজর বিষয় আছে ক্যালকুলাস এক, এটা আজকে প্রথম ক্লাস। চ্যাপ্টার 1 এ বা 1 এ, সেই চ্যাপ্টারটার নাম কি তোমরা অবশ্যই জানো? ফাংশন। চ্যাপ্টারটার নাম কি? ফাংশন। তো আজকের ক্লাসটা বা আজকের মানে ক্লাসটা অবশ্যই তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। কেন আজকের ক্লাসের উপর ভিত্তি করে আগামীকালকের ক্লাসটা হবে কিন্তু, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। আর যারা ক্লাসটা দেখবা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে ক্লাস করবে, না হলে কিন্তু ক্লাসের আগা মাথা কিছুই বুঝবা না। আমি প্রথম ক্লাসে বেসিক শিখাই, তারপরে আমাদের ম্যাথ প্রবলেমগুলো সলভ করে দিই। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা কি করব? আমরা খুব বেশি পড়বো না আজকে, সামান্য কিছু শেষ করব। অর্থাৎ এই চ্যাপ্টারটা আমরা দুইটা পার্টে ভাগ করব। কয়টা পার্ট? দুইটা পার্টে ভাগ করে করব। প্রথম পার্টে আমরা অর্ধেক অংশ করব, দ্বিতীয় পার্টে অর্ধেক অংশ করব। ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা শুরু করি, বেশি কথা না বলি, আমি ক্লাসটা শুরু করি। তো দেখো, আর অবশ্যই অবশ্যই ভাইয়া ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং নোট করবে। নোট করে অবশ্যই গ্রুপে পোস্ট করতে হবে। তাহলে অবশ্যই তাকে আমি বুঝবো যে সে রেগুলার ক্লাস করে এবং রেগুলার সে উপস্থিত থাকে আর কি। আর ক্লাস যদি না করো, নোট যদি পোস্ট না করো ভাইয়া, তাহলে বুঝবে তুমি রেগুলার ক্লাস করো না। আর নোট পোস্ট করলে তুমি একটা জিনিস পাবা, সেটা হলো গিফট। গিফটের ব্যবস্থা থাকবে আমাদের, যে আমরা সিলেক্ট করে করে গিফট দিব। যারা বেশি নোট শেয়ার করবে বা ভালো নোট শেয়ার করবে, তাকে অবশ্যই সিলেক্ট করে গিফট তাদের কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। তো ভাইয়া, তো অবশ্যই অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করতে হবে। তো আমি শুরু করি। দেখো, আমাদের যেহেতু ফাংশন অধ্যায়, চ্যাপ্টারটা হলো 1 এর এ। চ্যাপ্টারটা কি? 1 এর এ। আমাদের যেহেতু ফাংশন অধ্যায়, আমরা অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন এসেই থাকে। তাহলে আমরা প্রথমে জানবো যে ফাংশনের সংজ্ঞাটা কি বা ফাংশনটা কি। অবশ্যই আমাকে ফাংশনের সংজ্ঞাটা জানতে হবে। আমরা ফাংশনের সংজ্ঞাটা কয়টা ভাগে দিব? দুইটা ভাগে দিব। একটা হলো সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা দেবো, আর একটা হলো আহ সমীকরণের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা দেব। ঠিক আছে? আমি যদি প্রথমে তোমাদের সেটের মাধ্যমে সংজ্ঞাটা দেই, এটা হলো সেটের মাধ্যম বা সেটের মাধ্যমে সংজ্ঞাটা দেব। সেটের, ঠিক আছে? সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা যদি তোমাদের একটা ছোট্ট করে বলি, আমরা একটা দুইটা চিত্র চিত্র দুইটা অঙ্কন করে চিত্র দুটো অঙ্কন করে নিতে পারি আমি। চিত্র দুটো অঙ্কন করে নিলাম আমি। এটাকে ধরে দিলাম হলো এ, এটাকে দিলাম হলো বি। তো ধরে নিলাম এখানে এ বি সি আছে, এখানে মনে করো 1 2 3 আছে। তো এই যে ভাইয়া, এই যে এখানে যে জিনিসগুলো আছে, এটা কিন্তু কি? এটা কিন্তু একটা ফাংশন। কেননা তুমি একটা তুমি ইনপুট দিলে তো অবশ্যই সেখান তুমি কি পাবা? বি পাবা। সেখান থেকে তুমি বি পাবা। এখান থেকে ধরে নিলাম এটার সাথে এটা আছে, এটার সাথে এটা আছে। আমার কি দেখো, যে এর সাথে এর মান, এ ইনপুট দিলে আমি 1 পাবো, বি ইনপুট দিলে আমি 2 পাবো, সি ইনপুট দিলে আমি 3 পাবো। মানে আমার একটা ম্যাপিং করা আছে। বা আমি, আচ্ছা, আমি যদি ফাংশনকে একটা মেশিন কল্পনা করি, ধরে নিলাম একটা মেশিন আছে। তোমরা অবশ্যই ধান ভাঙানো মেশিন দেখছো, দেখো নাই? বা অটো মিল দেখছো, অটো রাইস মিল যেগুলা। তো ওখানে যদি আমরা ধান ইনপুট দিই, এটা যদি একটা মেশিন হয়, এখানে যদি আমরা ধান গুলা ইনপুট দেই, তাহলে আউটপুট দিয়ে আমরা কি কি পাই? আউটপুট দিয়ে আমরা চাল পাই। এক পাশ দিয়ে আমরা হলো গুঁড়া, যেটা হলো ধানের যে উপরে যে মানে পর্দাটা আছে বা খোসাটা যেটা বলা হয়, সেটা গুঁড়া আকারে বের হয় সাইডে। তাহলে আমরা ধান ইনপুট দিলাম, সেই সাইড দিয়ে চাল পেলাম। আমাদের মেন মেন জিনিস হলো চাল। আমরা চাল বের করার জন্য আমরা ধানটা ইনপুট দিই মেশিনের মধ্যে। সেম ভাবে এটাকে যদি আমরা একটা ফাংশনটাকে যদি একটা মেশিন কল্পনা করি, আমি যদি এ ইনপুট দিই, সেখান থেকে আমি কি পাবো? এ পাবো। সেখান থেকে আরো অন্য কিছু পাইতে পারি, সেটা হিসাব আলাদা, আমরা সেটা আসবো, সমস্যা নাই। তো এর ম্যাপিং হলো 1, বা বি এর যে ম্যাপিং করলে আমরা বি এর পাচ্ছি, আমরা 2 পাচ্ছি, সি করলে 3 পাচ্ছি। তাহলে এর এর হলো উপাদানগুলোর সঙ্গে বির একটা মিল আছে, বা বি উপাদানগুলো আমরা পাচ্ছি এ থেকে। তাহলে এটা থেকে আমি যদি বলতে পারি, এখন আমি এ বিটাকে যদি আমি এখন সংজ্ঞায়িত করি এইভাবে, যে যদি যদি এ ও আর একটা কথা বলি না, এ কিন্তু অশূন্যক সেট। অশূন্যক সেট মানে একটা মান আছে, বিও কিন্তু অশূন্যক সেট, এখানে একটা মান আছে। যদি অশূন্যক সেট হয়, তখনই আমি তাদেরকে ফাংশনে সংজ্ঞায়িত করতে পারি। তোমার কাছে মেশিন আছে, তোমাদের কিছুই নাই, তুমি ইনপুট ধান নাই, কিছুই নাই, তুমি ইনপুট দিতে পারতেছো, তাহলে সেটা কি আমি আমি আমাকে কোনো কিছু আউটপুট বের হবে? হবে না। এই জন্য আমাকে অশূন্যক সেট হতে হবে। তাহলে এ ও বি দুইটি অশূন্যক যদি সেট হয়, দুটি অশূন্যক সেট, দুটি যদি অশূন্য
সেট হয়, সেট হয় এবং এই যে আমরা যেখানে মেশিনটা কল্পনা করলাম, মেশিনের সাহায্যে যে আমি উদাহরণটা দিলাম, এটাকে আমি একটা ফাংশন বা এফ ধরে নিলাম, যে এফ এর এমন কোন নিয়ম আছে, এমন কোন নিয়ম আছে, এমন কোন নিয়ম আছে যেটা, যে এ, দেখো, এ এলিমেন্ট অফ এ হবে এবং এবং বি এলিমেন্ট অফ বি হবে। বি যদি পাওয়া যায়, পাওয়া যায়, বি যদি পাওয়া যায়, তখন তখন আমি এফ কে কি বলবো, এ সেট, এ সেট হতে বি সেটে একটি ফাংশন, সেটে একটি ফাংশন। আমার কথা কি ক্লিয়ার? দেখো, আমি প্রথমে বললাম এ একটা সেট আছে, বি একটা সেট আছে। এ সেটটা অবশ্য অশূন্যক হতে হবে, বি সেটটা অবশ্য অশূন্যক হতে হবে। সেটা এখানে বলা আছে যে যদি এ ও বি দুটি যদি অশূন্যক সেট হয়, এবং এখানে যে আমি একটা মেশিনের উদাহরণ দিলাম, এই মেশিনটা মনে করো এটাকে আমি এফ দ্বারা প্রকাশ করলাম। এফ এর এমন একটা কোনো নিয়ম আছে, যে এফ এর মেশিনটার যে নিয়ম, তুমি ধান ইনপুট দিলে চাল তুমি পাও, চাল আউটপুট হিসেবে পাও। এইরকম একটা যদি কোনো নিয়ম থাকে, তাহলে এ এলিমেন্ট এ এবং বি এলিমেন্ট বি পাওয়া যায়, এফ কে এ সেট হতে যদি পাওয়া যায়, তখন এফ কে এ সেট হতে বি সেটে একটি ফাংশন বলা হয়, বা ফাংশন বলা হয়। এখন এটাকে আমরা গাণিতিক নিয়মে লিখতে পারি। ইহাকে ইহাকে আমরা এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, এটাকে আমরা এভাবে লেখা যায়, দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এটা কিসের মাধ্যমে সংজ্ঞাটা দিলাম, আমরা এটা সেটের মাধ্যমে সংজ্ঞা দিলাম। এখন যদি এখন যদি ভাই এ আর বি যদি অশূন্য না হয়, যদি শূন্য হয়, তাহলে কিন্তু আমরা সেখান থেকে কি পাবো না, ফাংশন পাবো না। আর যদি আর যদি এখানে কোনো একটা গন্ডগোল লেগে যায়, তাহলে কিন্তু আমাদের সংজ্ঞাটা বা ফাংশনটা আমার কাজ করবে না। মেশিন যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি আমাদের চাল ধান দিলে চাল ইনপুট আউটপুট বের হবে, হবে না। এই জন্য এটার কোনো একটা সিস্টেম চেঞ্জ হয়ে গেলে কিন্তু সংজ্ঞাটা আর কাজ করবে না। তাহলে আমরা এটা সেটের মাধ্যমে দিলাম। এবার আমরা সমীকরণের সাহায্যে যদি সংজ্ঞা দিতে চাই, আমি তোমাদের বেসিক থেকে করাচ্ছি কিন্তু, এগুলা তোমাদের প্রাইভেট পড়ো বা যেখানে তোমরা যাও না কেন, এগুলা তোমাদের কি দিবে না, এগুলা তোমাদের বলে দিবে না বা বলবে না, ঠিক আছে? এগুলা তোমাদের বলবে না। আমি কিন্তু তোমাদের বেসিক থেকে করাচ্ছি, অবশ্যই তোমরা মনোযোগ সহকারে নোট করে রাখবা, যেন পরবর্তীতে ভুলে যেন না যাও, ঠিক আছে? আচ্ছা, যারা ক্লাসটা করতেছে তারা অবশ্যই বুঝতে পারবে। আমি যখন স্লাইড দেবো এটা কম বেশি হয়ে যাবে, তখন তারা বুঝতে পারবে না। অবশ্যই আগে ক্লাসটা করতে হবে, তারপর তোমরা স্লাইড দেখে দেখে নোট করবা, যদি মনে প্রয়োজন পড়ে আর কি, ঠিক আছে? এবার আসি আমরা ফাংশনের সংজ্ঞাটা দিব কিসের সাহায্যে, সমীকরণের সাহায্যে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই, আমি কালারটা চেঞ্জ করে নিয়ে, আচ্ছা আমি এই কালার করে নিই, কোনো সমস্যা নাই। হলো সমীকরণের সাহায্যে, সমীকরণ, সমীকরণটা কেমন, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স একটা সমীকরণ। আমরা অবশ্যই এই সমীকরণ সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এটা একটা ফাংশন, সমীকরণের একটা ফাংশন আর কি। এটা কিন্তু সমীকরণ, এবং এটা একটা ফাংশনে বোঝাচ্ছে, এফ অফ এক্স একটা ফাংশন। তাহলে এটার সংজ্ঞাটা আমরা কিভাবে দিব, দেখো, এটার সংজ্ঞাটা আমরা এইভাবে দিব, যে যদি এক্স এর, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই, এখানে হলো ওয়াই হলো অধীন চলক, কি চলক, অধীন, মানে এক্স এর উপর নির্ভরশীল, এক্স হলো স্বাধীন চলক, স্বাধীন চলক। এক্স এর মান আমি যা দেবো এটার উপর নির্ভর করে আমার কিন্তু ওয়াই এর মানটা আসবে। তাহলে এক্স হলো কি আমার স্বাধীন চলক, ওয়াই হলো আমার অধীন চলক। তাহলে এখন আমি যদি এক্স এর মান যদি আমি যা ইনপুট দেবো ওয়াই এর মান তাই আসবে, এক্স এর মান যদি আমি বাস্তব দিই, তাহলে অবশ্যই ওয়াই এর মান বাস্তব আসবে।
এক্স এর মান যদি অবাস্তব দেয় তাহলে ওয়াই এর মান অবশ্যই অবাস্তব আসবে। সংজ্ঞাটা আমরা এইভাবে লিখবো, যদি এক্স এর এক্স এর মান যদি এক্স এর মান যদি আচ্ছা এক্স এর মান ইনপুট দিলে, এক্স এর মান ইনপুট দিলে যদি এখান থেকে আমি লিখি যে ওয়াই এর মান কেবলমাত্র কেবলমাত্র একটি একটি মান পাওয়া যাবে, একটি মাত্র মান পাওয়া যাবে, তখন তাকে ফাংশন বলে, তাকে ফাংশন বলে, ফাংশন বলে। তোমাদের একটা আমি বুঝে নেই, দেখো উদাহরণ দিয়ে। আমি সাপোজ এখানে এখানে বুঝে দেই, দেখো আমি সাপোজ তোমাদের একটা ফাংশন দিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি একটা, আর একটা দিলাম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স দিলাম। এখন দেখো দেখি, আমি যদি এখানে এক্স এর মান যদি আমি ওয়ান ইনপুট দেই, এক্স ইজ ইকুয়াল টু যদি ওয়ান ইনপুট দেই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমি পাবো ফোর, পাবো না? এখানে দেখো এক্স এর মান আমি ওয়ান যদি বসাই তাহলে কি হবে, এক্স, আচ্ছা এখানে আমি এক্স এর মান যদি আমি ওয়ান ইনপুট দেই, দেখো আমি, আচ্ছা এখানে না দিয়ে এই দিকেই দিই আমি, দেখো আমি যদি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস থ্রি একটা সমীকরণ, আর একটা সমীকরণ কি আছে, মনে করো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, এই যে দুইটা সমীকরণ আমি নিলাম। এখন এক্স ইজ ইকুয়াল টু যদি আমি ওয়ান বসাই তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমি পাবো কি ফোর পাবো। আর এখানে এক্স ইজ ইকুয়াল টু যদি আমি এক্স ইজ ইকুয়াল টু যদি আমি ফোর বসাই, এক্স ইজ ইকুয়াল টু যদি আমি ফোর বসাই, দেখো তাহলে ওয়াই এর মানটা আমি পাবো কি প্লাস মাইনাস টু পাবো, কারণ এক্স এর মান যখন ফোর বসাবো রুটটা স্কোয়ারটা পার করলে রুট আসবে। দেখো ওয়াই এর মান প্লাস মাইনাস টু আসতেছে, তার মানে কি ওয়াই এর মানটা একটা আসে নাই, কয়টা আসছে, দুইটা আসছে। তার মানে আমার এইটা ফাংশন না, এইটা আমার ফাংশন না, এইটা আমার ফাংশন না। যখন ওয়াই এর মান এখানে বলছে ওয়াই এর মান একটি মাত্র মান পাওয়া যাবে, ওয়াই এর কেবলমাত্র একটি মান পাওয়া যাবে, তখন তো আমরা তাকে কি বলবো, ফাংশন বলবো। আর যদি একটির একটির যদি বেশি বের হয় তখন তাকে আমরা ফাংশন বলতে পারবো না, তাহলে এটা আমার ফাংশন। তাহলে আমরা দুইটা ভাবে দুইটা ভাবে ফাংশনের সংজ্ঞা করলাম। তাহলে আমরা ফাংশন কাকে বলে, ফাংশন কিভাবে হয়, এগুলা আমরা দুইটা সংজ্ঞার মাধ্যমে শিখলাম। এগুলা খুবই খুবই বেসিক, তোমরা যদি ফাংশনের সংজ্ঞাটা বোঝো তাহলে বাকিগুলো অর্ধেক সহজ হয়ে যাবে। তোমাদের কিন্তু কেউ এইভাবে বুঝে দিয়ে দিয়ে করাবে না, শুধুমাত্র আমি তোমাদের ভালোর জন্য বা বেসিক থেকে করানোর জন্য করাচ্ছি। ওকে, তো দেখো আমি নেক্সটে যাই। এবার আমরা ডোমেন কোডোমেন এগুলা বুঝবো, ডোমেন কি কোডোমেন কি। আচ্ছা আমরা একটা ফাংশন দেখলাম না, সেটা আমরা প্রথমে সেট থেকে আগে বুঝবো, তারপর আমরা সমীকরণ থেকে দেখব। দেখো সেটে আমরা দেখলাম যে এফ সাচ দ্যাট এ টেন্ডস টু বি, তাহলে এখানে এবং একটা এদিকে কি দেখছিলাম, একটা মনে করো এরকম দুটা চিত্র দেখছিলাম, দুটা চিত্র ধরে নিলাম, এটা হলো এ, এটা হলো বি। তো এ আর বি এর মধ্যে এখানে এ আছে বি আছে, এখানে ওয়ান টু থ্রি আছে, থাকতে পারো। তো আউটপুট মনে করো তুমি একটা মেশিনে তুমি মনে করো, বললামই তো একটা মেশিনে তুমি দিছো ধান দিছো, সেখানে সেখান থেকে চাল গুঁড়া দুইটা জিনিস বের হচ্ছে, আউটপুট বের হতে পারে না, বের হতে পারে। তো দেখো এর থেকে তুমি এখানেও আসতে পারতেছো, বি থেকে তুমি টু তে আসতে পারতেছো, পারতেছো না? তাহলে এই যে তুমি এর মানগুলা যেগুলা ইনপুট দিলে, এগুলোকে বলা হয় ডোমেন, এগুলাকে বলা হয় ডোমেন। একে ডি দ্বারা প্রকাশ করা হয়, ডিএফ। এখন এফটা যে ফাংশন হবে সেখানে আমি সেটা লিখে দেব, তাহলে এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। আর বিটা কি, বিটা হলো কোডোমেন, কোডোমেন, এটাকে বলা হয় কি কোডোমেন। একে আমরা কোডোমেন বা কাউন্টার ডোমেন বলি, একে আমরা কোডোমেন বা কাউন্টার ডোমেন বলি। তাহলে বিটা হলো আমার কোডোমেন, এটা হলো ডোমেন। তাহলে চিত্রের মধ্যে একটু দেখো, তাহলে এটাকে আমরা কি বললাম, এটাকে আমরা ডোমেন বললাম। আর বিটার দেখো সবগুলো মানকে ওয়ান টু থ্রি সবগুলো মানকে আমরা কি বলবো, কোডোমেন বলবো।
কোডোমেন বলবো। এখন এটা আমরা কি সেটের মাধ্যমে প্রকাশ করলাম। এবার আমরা যদি ফাংশনের এবার আমরা যদি এবার আমরা যদি ফাংশনের সাহায্যে যদি আমরা একটু দেখি, দেখো y is equal to f of x, এই ফাংশনটার হিসাবটা যদি আমি করি, তাহলে আমরা x এর মান যেগুলো ইনপুট দিব, x এর মানগুলো কি x এর মানগুলো তোমরা একটু সাজায় গোছায় লিখবা। x এর মানগুলো হলো ডোমেন, এক্স এর মানগুলো কি ডোমেন। আর এখান থেকে আমরা ডিরেক্ট কখনো কোডোমেন বের করতে পারবো না, কোডোমেন ডিরেক্ট আমরা বের করতে পারবো না। কেন পারবো না? কারণ আমার এখানে কোনো শর্ত বলে দেওয়া নাই। শর্ত না বলে দিলে আমরা ডিরেক্ট একটা সমীকরণ থেকে আমরা কখনো কোডোমেন বের করতে পারবো না। তাহলে সাধারণত আমরা রিয়েল নাম্বার প্রকাশ করি, রিয়েল নাম্বার দ্বারা আমরা সাধারণত প্রকাশ করি কোডোমেন, কিন্তু আমরা ডিরেক্ট কখনো রিয়েল নাম্বার বলতে পারবো না। ঠিক আছে, অবশ্যই তাকে শর্ত দিতে হবে, এটা যেন তোমাদের মাথায় থাকে, শর্ত শর্ত প্রযোজ্য। ঠিক আছে। তাহলে কোডোমেনটা আমরা এখান থেকে শিখে গেলাম, কোডোমেনটা আমরা এখান থেকে শিখে গেলাম। তাহলে ডোমেন এবং কোডোমেন দুইটা সিস্টেম আমরা শিখে গেলাম। এবার আমরা দেখব রেঞ্জ। রেঞ্জ কি? দেখো রেঞ্জ কি, রেঞ্জটা হলো আমরা যে এখানে এফ সাজ দ্যাট এ টেন্স টু বি করলাম, তাহলে এটাকে ডোমেন বলছি, বিটাকে কোডোমেন বলছি। তাহলে এখান থেকে রেঞ্জটা কি? ওই যে একটা চিত্র অঙ্কন করলাম না, চিত্র অঙ্কন করলাম না আমরা, এটা কি? এটা হলো এ, এটা হলো বি। তাহলে এর এখানে এ আছে, বি আছে, এখানে 1 2 3 আছে। ধরলাম এর সাথে এটা গেছে, বির সাথে 3 গেছে, 3 2টা ফাঁকা। তাহলে এই বি সেটের সবগুলাকে কি বলবো? সবগুলাকে কোডোমেন বলবো। কো কোডোমেন বলবো আর কি, সবগুলাকে কি বলবো? কোডোমেন বলবো। আর এই যে এ সেটটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? এটাকে আচ্ছা, আমার এটা বড় হাতে লিখছি, আমি ছোট হাতের হবে এটা, আমি ভুল করে ছোট বড় হাতে লিখছি, কোডোমেন অফ এটা। আর এ সেট গুলাকে আমরা বলতেছি ডি, ডি এফ বা ডোমেন। আর এই যে তুমি যে এখানে 1 আর 3টা পাচ্ছ, দেখো বির ম্যাপিং 3 হয়েছে, এর ম্যাপিং এর সাথে 1 হয়েছে, মানে এর মান 1, বির মান 3 বের হয়েছে। এই যে দুইটা মানকে এখানে 1 আর 3 কে, এটাকে আমরা বলবো হলো রেঞ্জ। এটাকে বলবো কি? রেঞ্জ। মানে এর মান ইনপুট দিয়ে মেশিন থেকে যে জিনিসটা এক্সাক্ট বের হবে, সম্ভাব্য গুলা না, এখানে 1 2 3 সম্ভাব্য বের হতে পারে, কিন্তু এক্সাক্ট যে যে জিনিসটা বের হবে সেটাই আমার কি? রেঞ্জ বলবো, সেটাই আমরা রেঞ্জ বলবো। আর যদি ফাংশন থেকে মানে সমীকরণ থেকে যদি দেখি y f of x, তাহলে x এর মানগুলাকে বলা হয়, x এর মান হলো ডোমেন। আর এই যে x এর মান বসার পর যে y এর মানগুলা বের হবে, y এর মানগুলো হলো রেঞ্জ, এটাকে আমরা আরএফ দ্বারা প্রকাশ করি। তাহলে অবশ্যই তোমাদের ডোমেন রেঞ্জ ক্লিয়ার। তোমরা যদি সংজ্ঞা দিতে চাও, তোমরা এখান থেকে সংজ্ঞায়িত করতে পারবে। তোমরা একটা এরকম একটা ফাংশন দিবে যে যদি এফ সাজাট এ টেন্স টু বি হয়, এখানে এ এর বা তোমরা একটু ব্যাখ্যা দিলে রেঞ্জের সংজ্ঞাটা হয়ে যাবে। তাহলে যেহেতু তোমাদের সিলেবাসের সংজ্ঞার প্রয়োজন নাই, শুধুমাত্র অঙ্কের প্রয়োজন, এই জন্য আমি বাংলা সংজ্ঞাগুলো লিখে দিচ্ছি না। তোমরা একটু বই থেকে, আমি বইয়ের পিডিএফ গ্রুপে আপলোড দিব, তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তবে আমি মেন বেসিক গুলো তোমাদের শেখাচ্ছি। তো ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। আর এই যে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স দ্বারা সংজ্ঞায়িত ডোমেন ও রেঞ্জ, এটাও কিন্তু আমাদের ইতিমধ্যে এগুলাতে বোঝা হয়ে গেছে। তাহলে আমরা এই টপিকটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানা দেবা, অথবা মেসেঞ্জার থাকবে, মেসেঞ্জারে তোমরা যুক্ত হবা। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে তোমরা নক করতে পারো যে ভাই আমাদের বুঝে দেন এটা সমস্যা। আমি অবশ্যই তোমাদের সলভ দিব বা সলভ দেওয়ার চেষ্টা করব। আমার অ্যাডমিনও থাকবে, তা সেও কিন্তু ম্যাথের স্টুডেন্ট, সেও অবশ্যই তোমাদের বোঝাতে হেল্প করবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এবার আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা কি আমাদের? নেক্সট টপিক হলো ব্যবধি। আমরা এবার ব্যবধি নিয়ে আলোচনা করব, বিশাল ব্যবধি নিয়ে আলোচনা করব। ব্যবধি অনেক প্রকারের আছে। ব্যবধিটা কি? ব্যবধিটা কি? ব্যবধিটা হলো আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই আমি। তাহলে এক্স এর মান, তুমি এক্স এর মান, এক্স এর মান কি? এক্স এর মান তোমাকে বাস্তব বসাতে হবে। এক্স এর মানটা তোমাকে কি করতে হবে একটু এখানে বলে নেই, যে এক্স এর মানটা অবশ্যই বাস্তব বসায়, এক্স এর মান তোমাকে বাস্তব বসাতে হবে। এক্স এর যেসব বাস্তব মানের জন্য ওয়াই এর মান সংজ্ঞায়িত হয়। ওয়াই এর মানটা কি? সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হয়। আগের দেখো এই স্লাইডে আমি বলে দিছি ফাংশন, ফাংশন বলা হয়। আর এই যে
এটা দ্বারা সংজ্ঞায়িত হয়, তখন তুমি সেখানকে ডোমেন এবং কোডোমেনটা বের করতে পারবে। তাহলে এক্স এর মানটা এখানে কি হতে হবে? এক্স এর মানটা অবশ্যই তোমাকে বাস্তব হতে হবে, বাস্তব হতে হবে। এবং ওয়াই এর মানটা অবশ্যই তোমাকে বাস্তব আসতে হবে, বাস্তব আসতে হবে। এখন যদি ওয়াই এর মানটা অবাস্তব আসে বা অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়, তাহলে কিন্তু আমার রেঞ্জ হবে না, বা আমি তাকে রেঞ্জ বের করতে পারবো না, বা ওটা ডোমেন আমার কাজ করে না, বা ডোমেন হবে না। ঠিক আছে, কথা কি ক্লিয়ার? আমরা যখন এক্সাম্পল করবো আরো আমরা ক্লিয়ার হব। তাহলে এবার আমরা এবার আমরা ব্যবধি নিয়ে কাজ করি, দেখো। আমরা এবার ব্যবধি নিয়ে কাজ করবো, বা ব্যবধির ইংরেজি হলো ইন্টারভাল। কি ব্যবধি? ইন্টারভাল। ইংরেজিটা একটু লিখে দিই তোমাদের, একটু মনে রাখতে সুবিধা হবে। ইন ইন্টারভাল, ইন্টারভাল, এটা মানে হলো ব্যবধি। ঠিক আছে, তাহলে আমরা ব্যবধি নিয়ে পড়বো। ব্যবধি মানে কি? ব্যবধি মানে আমাদের একটা লিমিট বোঝায়, যে আমাদের বলে না যে তুমি এই জিনিসটা বা এই লাইনটা তুমি ক্রস করো না, বা তোমার এই লাইনের ভিতর যা যা আছে তোমার সবকিছু, বা এই বাড়ির ভিতর যা যা আছে তোমার সবকিছু। তো আমার লিমিটটা কি? এখানে লিমিটটা হলো বাড়ির পর্যন্ত, বাড়ি এরিয়া পর্যন্ত। তাহলে এইরকম একটা ব্যবধি আমার দরকার। বা তোমাকে বলছে যে তুমি 1 কিলোমিটার, দক্ষিণ থেকে 1 কিলোমিটার শুরু করে উত্তর দিকে যাবে 1 কিলোমিটার, মানে এই 1 কিলোমিটার তোমার রেঞ্জ। তোমার দক্ষিণ থেকে 1 কিলোমিটার থেকে রওনা শুরু করবা, উত্তর দিকে যাবে 1 কিলোমিটার, তো এটাই তোমার রেঞ্জ। তাহলে রেঞ্জটা বুঝতে গেলে অবশ্যই তাকে ব্যবধি নিয়ে জানতে হবে। তাহলে আমি ব্যবধি নিয়ে একটু আলোচনা করি, দেখো। তো ব্যবধি আমার ধরে নিলাম, যদি আমি এ ও যদি বি দুইটা যদি আমি বাস্তব সংখ্যা ধরি, তাহলে বাস্তব সংখ্যাটা কি? আহ এই বাস্তব সংখ্যাটা আমি ব্যবধি হিসেবে যদি লিখি, আমি ধরে নিলাম এই বাস্তব সংখ্যার মাঝে একটা কি চলক আছে, চলকটা আমি এক্স নিলাম। চলকটা কি? এটা চলক, চলকটা হলো এক্স, যার মান চলে তাকে আমরা এক্স ধরে নিলাম। তাই আমি এখন বললাম, আমি শর্ত দিলাম, যে শর্ত হলো শর্ত হলো এক্স এর মান, এক্স এর মান এ থেকে বড় হবে, বি থেকে ছোট হবে, বি থেকে ছোট হবে। তখন আমি লিখবো কিভাবে? তখন লেখার সিস্টেমটা হলো এক্স এর মান বড়। তাহলে এক্স এর মান কার থেকে বড়? এর থেকে বড়, এর থেকে বড়। কার মান? এক্স এর মান বি থেকে ছোট, এটাকে আমরা ব্যবধি, এটাকে বলি আমরা ব্যবধি। আমরা যদি একটু লাইন ডায়াগ্রামে যদি দেখি, আমি বাস্তব সংখ্যা ধরে নিলাম, এখানে আমার 0 পয়েন্ট আছে। তো এখানে আমার যদি এ পয়েন্ট থাকে, এখানে যদি আমার বি পয়েন্ট থাকে, এই যে মাঝখানকার যে বিন্দুগুলা, এটাকে বলা হয় এক্স এর মান, বা এখানে আমি এক্স এর মান পাবো। এখানে কি আমি এক্স এর মান পাবো? যেহেতু এখানে লেস দ্যান ইকুয়াল নাই, এটাকে লেস দ্যান ইকুয়াল নাই, তাহলে অবশ্যই এটাকে আমরা এইভাবে বড় ফাঁকা চিহ্ন দিয়ে লিখবো। ঠিক আছে, এটা আমার নেওয়া যাবে না। যদি আমার লেস দ্যান ইকুয়াল থাকতো, তাহলে অবশ্যই আমি এটাকে বৃত্তটা ভরাট করে লিখতাম। যদি ইকুয়াল থাকতো, তাহলে আমি বৃত্তটা কি করতাম? ভরাট করে লিখতাম। আর যদি আমার লেস দ্যান ইকুয়াল না থাকে, তাহলে অবশ্যই আমি গোল চিহ্ন ফাঁকা দিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন আমাদের ব্যবধির প্রকারগুলোতে আমরা যাব। ব্যবধির প্রকারগুলো 1 নম্বরে যদি তোমাকে আমি বলি, আমি একটু কালিটা চেঞ্জ করে নেই। ক্লাস কত বড় হচ্ছে হোক ভাইয়া, তোমরা এনজয় করতেছো কিনা এটা বলো। তোমরা এগুলা জানো কিনা? যারা জানো তাদের জন্য একটু বিরক্ত লাগলেও লাগতে পারে, কিন্তু তাদেরকে আবার রিভিশন দেওয়া হচ্ছে আর কি তাদের। তাহলে ব্যবধি আমাদের কয় প্রকার? অনেক প্রকার ব্যবধি আছে, আমি শুরু করি। তো মোটামুটি আমি প্রথমে যদি বলি খোলা ব্যবধি। কি ব্যবধি? খোলা ব্যবধি। এটা ইংরেজি হলো ওপেন ইন্টারভাল। তো খোলা ব্যবধিকে আমরা কি দ্বারা কিভাবে প্রকাশ করি, দেখো। খোলা ব্যবধি আমাকে প্রকাশ ভঙ্গি প্রকাশ করি আমরা। প্রকাশ পদ্ধতি হলো এই ফার্স্ট ব্র্যাকেট, অথবা আমরা উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করি। এটাকে বলা হয় খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল। ওপেন ইন্টারভাল, ওপেন ইন্টারভাল। এটাকে আমরা কিভাবে আমরা লিখি, দেখো। আমি যদি এ আর বি যদি বাস্তব সংখ্যা যদি আমি ধরি, লেখার উপায় বা লেখার সিস্টেম আর কি, লেখার সিস্টেমটা কেমন, দেখো। এটাকে আমরা বলবো এরকম, দেখো, এরকম করে বলবো, যে এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। মানে আমরা এখান থেকে বিটাকে নিব না, বিটা থেকে ছোট মান নিব। এখানে এটা নিব না, এটা থেকে বড় মান নিব। যা এখানে আমরা গোল চিহ্ন, যেমন এটাকে এভাবে যদি আমি বলি একটু তোমাদের, দেখো, এটাকে আমি এ পয়েন্ট দিলাম, এটা এ পয়েন্ট, এটাকে আমি বি পয়েন্ট দিলাম।
এর ভিতরে মানগুলো আমি নিব। তাহলে যেহেতু আমার এ নিতে পারবো না, এই জন্য দেখো এখানে আমি গোল চিহ্ন দেবো, যেগুলো ভিতরে ফাঁকা থাকবে আর কি। বুঝতে পারছো? এটা ভিতরে আমার মানগুলোকে আমরা এক্স দ্বারা প্রকাশ করব। তাহলে এই দেখো ফাঁকা আছে, এটাকে আমরা কি বলবো? ওপেন ইন্টারভাল। ফাঁকা আছে এই জন্য ওপেন ইন্টারভাল, তার মানে এখানে আমার ইকুয়াল থাকবে না। 2 নাম্বার দেখো, 2 নাম্বারে হলো বদ্ধ ব্যবধি বা ক্লোজ ইন্টারভাল। বদ্ধ ব্যবধি, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব। কিভাবে? থার্ড ব্র্যাকেট দিয়ে। থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করব, ঠিক আছে? তাহলে থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ, সেটা প্রকাশ পদ্ধতি। লেখার পদ্ধতিটা কেমন? লেখার পদ্ধতি হলো এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। এটার মানেটা হলো এরকম, যে আমার এখানে এক্স এর মানও ইনপুট নিবে, সরি এর মানও নিবে, বি এর মানও নিবে। যদি এরকম একটা রেখা হয়, এখানে মনে করো, এখানে মনে করো তুমি, এই যে এখানে মনে করো তুমি ইনপুট দিলে একটা, এখানে একটা, এটাকে তুমি যদি এ ধরলে, এটাকে যদি বি ধরো, তাহলে দেখো এটা দেখো পুরে আছে, মানে বৃত্তটা ভরাট। এই মাঝখানকার জায়গাটা হলো আমার কি? মাঝখানকার জায়গাটা হলো আমার এক্স। এ সহ নিতে হবে। থার্ড ব্র্যাকেট মানে আমরা বুঝবো এ সহ। আর উল্টা থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট মানে বুঝবো খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল। আমরা ওই এ আর বি এর মানগুলো আমরা নিব না, মানে আমাদের লিমিটের মানগুলো আমরা নিব না। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এবার আমরা নেক্সটে যাই, দেখো নেক্সট আমাদের আছে অর্ধ খোলা, অর্ধ ব্যবধি। মানে 3 নাম্বার হলো আমাদের অর্ধ খোলা বা হাফ ওপেন নাকি, হাফ ওপেন, অর্ধ খোলা, অর্ধ খোলা ও অর্ধ বদ্ধ ব্যবধি, অর্ধ বদ্ধ ব্যবধি। দেখো এটা কেমন? এটাকে বলা হাফ ওপেন অ্যান্ড হাফ ক্লোজ। এটা এইভাবে তোমাকে প্রকাশ করতে হবে। দেখো হাফ, অর্ধ খোলা। খোলা মানে কি? খোলা দ্বারা আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। আমরা প্রকাশ ভঙ্গিটা একটু বলে নেই। প্রকাশটা আমরা কিভাবে করি? আমরা অর্ধেক খোলা মানে কি, এইদিকে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, খোলা মানে ফার্স্ট ব্র্যাকেট। আর এইদিকে অর্ধবদ্ধ, বদ্ধ মানে কি, আমরা থার্ড ব্র্যাকেট দেখে আসলাম, থার্ড ব্র্যাকেট এরকম থাকবে। লেখার সিস্টেমটা এমন দেখো, যে এ লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল বি। মানে দেখো একদিকে ইকুয়াল আছে, লেস দ্যান ইকুয়াল, একদিকে ইকুয়াল নাই। তার মানে যেই দিকে নাই, এটাকে তুমি যদি সংখ্যা রেখায় প্রকাশ করো, তাহলে সংখ্যা রেখায় তুমি যদি প্রকাশ করো, তাহলে তোমার কেমন আসতেছে? তাহলে এই দিকে তোমার একটা গোল চিহ্ন হবে, আর এদিকে কি পুড়ে যাবে, এটা হলো এক্স। ঠিক আছে, বুঝতে পারছো? অর্ধ খোলা অর্ধ ব্যবধি। এবার মনে করো এইদিকে যদি অর্ধবদ্ধ, অর্ধ খোলা হয়, 4 নাম্বারটা কি? এর যদি উল্টাটা হয়, তাহলে কি অর্ধবদ্ধ ও অর্ধ খোলা যদি হয় তোমার, তাহলে তুমি কি করবা? তখন প্রকাশটা সেম হবে। প্রকাশটা আমি কি করব? সেম করব। প্রকাশটা কি? সেম, খালি উল্টে যাবে। এইদিকে থাকবে থার্ড ব্র্যাকেট, এইদিকে থাকবে কি? ফার্স্ট ব্র্যাকেট। আর এইদিকে তখন লিখবো কিভাবে? এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। আর এটা হলো তোমার সংখ্যা রেখায় কেমন দেখাবে? সংখ্যা রেখায় দেখাবে এইরকম, যে এদিকে হবে গোল, সরি এটা এদিকে হবে পুড়ে যাবে এদিকে, আর এদিকে হবে ফাঁকা। এটা মাঝখানটা কি? এটাই হলো আমার এক্স। ঠিক আছে, আমার কথা কি ক্লিয়ার? তাহলে অর্ধবদ্ধ অর্ধ খোলা। এর মানে যদি অসীম ব্যবধি যদি দেখি, অসীম ব্যবধি, 4 নাম্বার অসীম যদি ব্যবধি দেখি, মনে করো এরকম আছে, যে অসীম ব্যবধি, অসীম ব্যবধিটা আমি ডিরেক্ট না বলি, এটা আমি ভাগ করে লিখি, তাহলে আমাদের সহজ হচ্ছে আর কি। অসীম ব্যবধিটা কি? মনে করো খোলা এবং অসীম ব্যবধি কি আছে? খোলা ও অসীম আছে, অসীম ব্যবধি। তাহলে এটা কেমন হবে? এটা কেমন হবে একটু যদি বলি, তোমাদের শর্টকাটে বলি, টাইম বেশি নিব না। এটাকে আমরা খোলা মানে এদিকে খোলা পাবো, এদিকে খোলা। অসীম, অসীমটা কখনোই আমরা নিতে নিতে পারবো না বা নিব না। তাহলে অসীমের সামনে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে বুঝতে পারছো? এটাকে আমরা সংখ্যা রেখা যদি দেখি, তাহলে অবশ্যই এটা কেমন হবে? এই দিক বরাবর যাবে সংখ্যা রেখাটা, এই পয়েন্ট থেকে যাচ্ছে। কারণ এই পয়েন্টটা কি, আমার গোল থাকবে, ফাঁকা যাবে অবস্থা থাকবে, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করবো। আর এই দিকে এগুলো এক্স, অসীম পর্যন্ত যাচ্ছে। তাহলে অবশ্যই আমরা অসীম কখনো কোনো প্রশ্নে ইউজ করব না, ওই জন্য আমরা অসীমের সামনে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, দিলে আমরা অসীমের সামনের মানটা পর্যন্ত নিব। ফার্স্ট ব্র্যাকেট মানে কি? সামনের মানটা পর্যন্ত, তাহলে আমরা অসীমের সামনের মানটা পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে এটা আমাদের বোঝাচ্ছে খোলা ও অসীম। আর যদি মনে করো এইদিকে যদি হয়, নেগেটিভ দিকে যদি হয়, তাহলে নেগেটিভ দিকে হলে অবশ্যই এরকম হবে, যে মাইনাস ইনফিনিটি থেকে এ পর্যন্ত যাবে। তাহলে এটাকে আমরা প্রকাশ করবো এইভাবে, এ দিয়ে গেছে। তাহলে এটা হলো আমার কি? এ।
এটা আমার কি, এটা যেহেতু আমি ফার্স্ট ব্র্যাকেট আছে এটা। আর যদি বদ্ধ অসীম হয় তাহলে কি আমরা এ সহ নিব, তখন আমাদের এটা কি থাকবে, এটা তখন থার্ড ব্র্যাকেট থাকবে, তখন এখানে থার্ড ব্র্যাকেট থাকবে যদি আমি বদ্ধ অসীম নেই। তাহলে আশা করি এই বদ্ধ খোলা এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছে, এবং যতগুলা ব্যবধি আছে সবগুলা মোটামুটি আমি দেখাইছি। আরো দুই এক একটা ভাগ আছে সেগুলা প্রয়োজন নাই দেখে আমি দেখাইলাম না। তাহলে আশা করি তোমাদের ব্যবধি নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। যদিও প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে নক করবা। তাহলে আমি এখন নেক্সটে যাই, দেখো নেক্সটে আমরা এখন টাইপ ভিত্তিক তোমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করা শিখবো। আমরা ভাইয়া কোডোমেন আমরা রেঞ্জ কোডোমেন নির্ণয় করব না, আমরা শুধুমাত্র ডোমেন আর রেঞ্জ নির্ণয় করব। কোডোমেন নির্ণয় করতে গেলে সেট লাগবে, সেটা তোমাদের ক্যালকুলাসের সেটের ওইভাবে কোডোমেন নির্ণয় করা প্রয়োজন হবে না বা দরকার নাই, প্রশ্নে আসে না। আমরা শুধুমাত্র সমীকরণ আকার থেকে বা সমীকরণ থেকে আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। প্রথমেই বলেছিলাম যে কোডোমেন ডিরেক্ট এখান থেকে বের করা যায় না, সমীকরণ থেকে কোনো শর্ত দেওয়া থাকে, আর এখানে প্রশ্নে কোনো শর্ত থাকবেও না। ওই জন্য আমাদের ডোমেনের প্রয়োজন হয় না, আমরা ডোমেন ও রেঞ্জ শুধুমাত্র নির্ণয় করব। তাহলে এখন আমার ফাংশনের আকারটা দেখো, আমার ফাংশনের আকারটা কেমন আছে ভাইয়া। যদি তোমাদের ফাংশন, আমি প্রথমে তোমাদের জেনারেল নিয়মগুলো দেখাবো, তারপর ম্যাথ নিয়ে সলভ করাবো। জেনারেল নিয়মটা হলো ওয়াই এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সি যদি একটা ফাংশন হয়, তাহলে এই ফাংশনের আকারটা কেমন হবে, এটা এক্সাম্পল যদি আমি একটু যদি বলি তোমাদের। ধরে নিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 5, এটা একটা সমীকরণ কিন্তু। তাহলে ওয়াই একটা এফ অফ এক্স। আমরা আরেকটা যদি তোমাকে বলি যে ওয়াই যেই কথা এফ অফ এক্স ও সেই কথা, এফ অফ এক্সটাই হলো ওয়াই, ঠিক আছে। তাহলে এখানে এফ অফ এক্স এর মান ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে। তাহলে এইরকম বা এই আকৃতির জেনারেল কেস যদি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সি দ্বারা প্রকাশ করে, সি তে এখানে কি কনস্ট্যান্ট বোঝাচ্ছে, কনস্ট্যান্ট বোঝাচ্ছে, এরকম যদি হয় তখন সেটা ডোমেন এবং রেঞ্জ কি হবে। তাহলে ডোমেন দেখো, এই বাস্তব মানটার ক্ষেত্রে কোনো চলকও নাই, স্বাধীন চলক অধীন চলক কিচ্ছু নাই, মানে অধীন চলক আছে কিন্তু স্বাধীন চলক নাই। আর স্বাধীন চলক যদি না থাকে সেখানে আমি ইনপুট দিতে পারবো, তোমার আমি মেশিনে তোমার কাছে নাই, তোমার কাছে চাল ডিরেক্ট আছে, তোমার কাছে মেশিন নাই। তাহলে তাহলে তোমাকে ধান ভাঙার প্রয়োজন হবে, হবে না। তখন তোমার সেটাকে আমি তখন ডোমেন বলবো। তাহলে ডোমেন, এই এফ এর জন্য এফ দিলাম, তাহলে ডোমেনটা হবে তখন সব বাস্তব সংখ্যার সেট, সব বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার সেট। আর রেঞ্জটা কি হবে, রেঞ্জটাকে আর এফ দ্বারা প্রকাশ করে আমি, রেঞ্জও কি হবে, সব আর হবে। আমার কথা কি বুঝছো, আমার কথা কি ক্লিয়ার? সরি সরি, রেঞ্জ হলো এখানে তো কনস্ট্যান্ট, তাহলে রেঞ্জ হবে আমার কি এখানে, রেঞ্জ হবে এই সিটা হবে, রেঞ্জটা সেট আকারে প্রকাশ করতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। যদি আমরা সেট সেট যদি প্রকাশ করি তাহলে সেট অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে রেঞ্জটা কি হবে, তুমি এখানে সি এর উপরে কোনো কি মান পাবা, তুমি এখানে দেখো ওয়াইটা কিন্তু যে কোনো বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, বসাতে যদি নাও পারো তবেও ওয়াইটা যে কোনো বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। আর রেঞ্জটা কি, তুমি এই 5 এর পর কি আর কোনো মান পাবা তুমি এখানে ওয়াই এর মানটা, 5 এর পর কি পাবা, পাবা না, কারণ এখানে বসার জায়গাই নাই। এই জন্য আমি রেঞ্জটা হবে কি সি। তাহলে এর আমি একটা এক্সাম্পল তোমাদের আমি, এক্সাম্পল কি নেওয়ার প্রয়োজন আছে, এক্সাম্পল নেওয়ার প্রয়োজন নাই, আমরা এখানে দেখলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু যদি একটা কনস্ট্যান্ট হয় তাহলে আমার, তাহলে এর এর ডোমেনটা কি হবে, আর ডোমেন, ডোমেন এফ ইজ ইকুয়াল টু আমার হবে হলো কি আর রিয়েল নাম্বার, আর রেঞ্জটা আর এফ ইজ ইকুয়াল টু হবে 5। আমার কথা কি ক্লিয়ার, আমার কথা কি কোনো ভেজাল আছে, ক্লিয়ার বুঝতে পারছো, ওকে। তাহলে আমরা টাইপ ওয়ানটা শেষ করলাম, টাইপ টুটা একটু দেখি। টাইপ টুটা হলো আমার এই আকৃতির, কেমন, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি, যেখানে এ ইজ নট ইকুয়াল জিরো, মানে এর মানটা আমার জিরো হবে না, মানে এখানে এক্সটা যদি জিরো, এর মানটা যদি জিরো হয়ে যায় তাহলে তো এক্সটা জিরো, তাহলে এক্স জিরো মানে কি বি, তার মানে কি আগের টাইপটার মতোই হচ্ছে, এই জন্য এর মানটা কখনো জিরো হওয়া যাবে না। তাহলে এই আকৃতির যদি হয়, তাহলে এই আকৃতির সলভ প্রসেসটা কেমন, এই আকৃতির সলভ প্রসেসটা কেমন ভাই একটু যদি তোমাদের দেখি, দেখো তুমি এখানে এক্স এর মান ধনাত্মক ঋণাত্মক যা বসাও না কেন, তোমার কি এফ অফ এক্স এর মানটা কখনো কি অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত হবে না। অবশ্যই এক্স এর মান আমি বাস্তব বসাবো, এটা তো অবাস্তব কিছু না, বাস্তব, অবাস্তব এখানে কোনো কথাবার্তাই হবে না। তো এক্স ওয়াই এর মানটা তো সবসময় কি হবে, যা বসাই না কেন ওয়াই এর মানটা মান আসবে, কি আসতেছে, আসতেছে মান আসবে। তাহলে আমাদের সংজ্ঞা কি ছিল যে এক্স এর যেসব বাস্তব মানের জন্য ওয়াই এর মানটা বাস্তব হয় এবং সংজ্ঞায়িত হয়, তাহলে ওই এক্স এর মানটাকে আমরা কি বলবো, ডোমেন বলবো। তাহলে আমরা এখন সলভ প্রসেসটা দেখি। তাহলে সলভ প্রসেসটা কি দেখো, আমরা সংজ্ঞা থেকে জেনেছিলাম যে এক্স এর যেসব বাস্তব মানের জন্য ওয়াই এর যে মানগুলো যেহেতু বাস্তব হয়, তাহলে এক্স এর মানগুলোকে আমরা কি বলবো, ডোমেন বলবো। তাহলে এখানে আমার এক্সট্রা কোনো কিছু প্যারা নাই, তাহলে ডোমেন ইজ ইকুয়াল টু আমি কি বলবো, রিয়েল নাম্বার বলে দেবো, কারণ এক্স এর সব যে কোনো মান তুমি বসাও না কোনো ধনাত্মক ঋণাত্মক, ওয়াইটা কি, ওয়াইটা আমার সংজ্ঞায়িত হবে। আর রেঞ্জটা তাহলে কি হবে, আর এফ, রেঞ্জটা কি হবে,
রেঞ্জটা হবে আমার, দেখো, তুমি রেঞ্জটা এখানে বের করতে গেলে তোমাকে একটা সিস্টেম ফলো করতে হবে। সেই সিস্টেমটা কি, তুমি এখানে এখানে তোমাকে এক্স এর মান লাগবে। আমার সংজ্ঞাটা কি ছিল, যে ওয়াই এর যেসব বাস্তব মানের জন্য বা ওয়াই এর যেসব মানটা বের হবে সেটাই কি আমার রেঞ্জ। তাহলে আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে শিখি, যে ওয়াই এর যেসব বাস্তব মানের জন্য এক্স সংজ্ঞায়িত হবে। তার মানে কি এক্সটাকে, ফাংশনটাকে আমাদের কি করতে হবে, ওয়াই এর মাধ্যমে কনভার্ট করে নিতে হবে। এফ অফ এক্সটাই কিন্তু আমার এখানে ওয়াই, এফ অফ এক্সটাই হলো আমার ওয়াই। ঠিক আছে, তাহলে আমাদের ওই ফাংশনটাকে কি করতে হবে, ওয়াই এর মাধ্যমে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমি যদি একটু তোমাদের যদি বলি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, আমি রেঞ্জটা বের করতেছি এভাবে করব, ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি। তাহলে এখন আমি এখান থেকে কি করব, এক্স এর মানটা বের করে নিব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসবে, ওয়াই মাইনাস বি ডিভাইডেড এ আসবে, ওয়াই মাইনাস বি ডিভাইডেড এ আসবে। তাহলে এটা আমরা কি, এক্স এর মানটা ওয়াই এর মাধ্যমে পাচ্ছি। তাহলে এখানে ওয়াই এর মানটা যদি বাস্তব হয়, ওয়াই এর মানটা আমি যা ইনপুট দিব, দিয়ে এক্স এর মান যা পাবো সেটাই আমার রেঞ্জ, সেটাই কি আমার রেঞ্জ। তাহলে এখানে কি ওয়াই এর মান ধনাত্মক দেয় ঋণাত্মক দেয় যা দেই না কেন, এক্স এর মানটা কি সংজ্ঞায়িত হবে না? হবে, অবশ্যই সংজ্ঞায়িত হবে। কি আসবে আসবে, সমস্যা নাই, মাইনাস হোক প্লাস হোক যা আসবে আসবে, কিন্তু ওয়াই এর মানটা যা দেবো সবই এখানে ইনপুট হবে। তাহলে আমার এখানে রেঞ্জটা কি আসবে, অবশ্যই এখানে রিয়েল নাম্বার আসবে রেঞ্জ। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমরা রেঞ্জটাও রিয়েল নাম্বার পাইলাম, ডোমেনটাও রিয়েল নাম্বার পাইলাম। এখন এই ধরনের বা এইরকম যদি কোনো ম্যাথ আসে তোমাদের, তোমরা কি সলভ করতে পারবা না? ধরে নিলাম একটা, আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, দেখো এক্সাম্পল দিলাম, দেখো এক্সাম্পলটা কেমন, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x+5, এই আকৃতির, এর মানে এখানে 3, বি মান 5। তাহলে এখানকার আমি চোখ বন্ধ করে ডোমেন এফ ইজ ইকুয়াল টু বলে দেবো কি রিয়েল নাম্বার, রেঞ্জ চোখ বন্ধ করে বলে দেবো কি রিয়েল নাম্বার। কোনো আমার কাহিনী কিছু করতে হবে না, ডিরেক্ট আমি বলে দিলে হয়ে যাচ্ছে। তখন তুমি এখানে একটু লিখে দিবা যে এক্স এর এক্স এর সব এক্স এর বাস্তব এক্স এর সব মানের জন্য কি ওয়াইটা সংজ্ঞায়িত বা এফ অফ এক্সটা সংজ্ঞায়িত, সুতরাং ডোমেন ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার। আর এখানে রেঞ্জটাও কি বলে দিবা যে আমার ওয়াইটাও চলে আসবে সব বাস্তব মানের জন্য। শেষ, আমার টাইপ টুটা ক্লিয়ার। ওকে, এগুলো তোমরা সুন্দর করে নোট করে নিবা। টাইপ থ্রিটা আসি, দেখো টাইপ থ্রিটা কেমন আকারটা, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি, এখানে এ ইজ নট ইকুয়াল 0, মানে আমার যদি এ 0 হয়ে যায় তাহলে অবশ্যই কি শুধুমাত্র বি থাকবে। তাহলে আমার এখানে 0 করা যাবে না, এই ফরম্যাটটা হলো কি 0 করা যাবে না। যদি তোমার এইরকম কোনো ফরম্যাট থাকে, তাহলে তুমি সেটা কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করবা? সংজ্ঞা থেকেই আমরা জানি, সংজ্ঞা থেকে জানি কি, সংজ্ঞা থেকে জানি যে এক্স এর যেসব বাস্তব মানের জন্য ওয়াই এর যেসব মান বা ওয়াই এর মান যদি সংজ্ঞায়িত হয়, তাহলে আমরা সেই এক্স এর সেসব মানকে আমরা কি বলবো, ডোমেইন বলবো। তাহলে এটা একটা ভগ্নাংশ রাশি, খেয়াল রাখতে হবে এই ভগ্নাংশ রাশিটা কি মান ইনপুট দিলে তুমি কি করতে পারবা, ওয়াইটা সংজ্ঞায়িত আসবে। কি মান ইনপুট দিলে, তুমি যদি এই যে নিচের নিচের হরের যে মানটা আছে এটা যদি তোমার 0 হয়ে যায়, তাহলে কি সংজ্ঞায়িত হবে? হরের মানটা যদি 0 হয়ে যায় তাহলে কি সংজ্ঞায়িত হবে? সংজ্ঞায়িত হবে না। আমরা সবাই জানি যে 1/0 মানে কি, 0 মানে অসংজ্ঞায়িত, মানে এর কোনো সংজ্ঞা নেই, আমরা হিসাব করতে পারি না, বা ওয়ান নির্ণয় আর কি, মানে নির্ণয় করা যায় না আর কি। 1/0 মানে কি অসংজ্ঞায়িত। তাহলে আমার এখানে একটা শর্তই থাকবে, যে কখনোই নিচটাকে আমি 0 করতে পারবো না। নিচটাকে আমি 0 করলেই আমার কি ফাংশনটা বা পুরো সমীকরণটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে যার জন্য আমি 0 করতে পারবো না, তাকে যদি আমি রিয়েল নাম্বার থেকে যদি বাদ দেই, পাচ্ছি ডোমেন পাচ্ছি না। কারণ কি রিয়েল নাম্বারের সব তোমাকে এখানে কার্যকর হবে, রিয়েল নাম্বারের সব সংখ্যা ধনাত্মক ঋণাত্মক সব কার্যকর হবে, শুধুমাত্র 0 করা যাবে না। তাহলে 0 যদি না হয় তাহলে বাকিরা সবকিছু হবে। তাহলে 0 কিসের মানে, এক্স এর কোন মানের জন্য 0 হবে এখানে, সেটা আমাকে বের করতে হবে। তাহলে সলভ প্রসেসটা হলো, আমি এখানে লিখবো যে এখানে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0, এই 0 যদি না হয় তাহলে কি আমার এটা সংজ্ঞায়িত হচ্ছে। তাহলে এখানে ইজ নট, এখান থেকে আমি তাহলে এক্স এর মানটাকে বের করে নেই, 0 ধরলাম, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তাহলে এক্স এর মান যদি আমি মাইনাস বি বাই এখানে ইনপুট দেই, তাহলে কি আমার ফাংশনটা সংজ্ঞায়িত থাকতেছে না, অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে কি নিচটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি ডোমেনটা এভাবে লিখতে পারি না, ডোমেন ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার মাইনাস মাইনাস বি বাই এ, রিয়েল নাম্বার মাইনাস বি বাই এ, এই জিনিসটা যদি আমি করি সেটাই কি হচ্ছে আমার ডোমেন হয়ে যাচ্ছে। রেঞ্জটা বের করি,
রেঞ্জটা বের করার সিস্টেমটা কি? রেঞ্জটা বের করার সিস্টেমটা তোমাকে আমি বলে দিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু আমি 1/ax+b ধরে নেব, এখান থেকে এক্স এর মানটা বের করে নেব। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো এরকম যে 1/a × 1/y−b, এটা লিখতে পারবো। তাহলে এখন তোমাকে এক্স এর এখানে একটা জিনিস দেখো, ওয়াই এর মানটা কিন্তু একটা ভগ্নাংশ আকারে আসছে। তাহলে ওয়াই এর মানটা কি, এখানে আমি যদি 0 ইনপুট দেই তাহলে কিন্তু আমার পুরো ফাংশনটা কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। তাহলে আমি এখানে ওয়াই এর মানটা 0 দিতে পারবো না। ওয়াই এর মানটা 0 ছাড়া যা দিব সবই সংজ্ঞায়িত হবে, যা দিব সবই সংজ্ঞায়িত হবে। তাহলে এখানে আমাদের ওয়াই এর মানটা 0 ইনপুট দিতে পারবো না। তাহলে আমি না পারার কারণে আমার সরি রেঞ্জ থেকে আমি সেটা যদি বাদ দিয়ে দেই, তাহলে দেখো রেঞ্জ রেঞ্জ ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার হবে, যা ইনপুট দিব সবই কাজ করতেছে। তাহলে ওয়াই এর মান যা ইনপুট দিব সবই আমি এক্স এর মান আসবে, শুধুমাত্র কি ছাড়া, 0 ছাড়া। শুধুমাত্র 0 ছাড়া যদি আমি ইনপুট দেই সব আমার কি বাস্তব হচ্ছে। তাহলে এক্স এর মানটা আমার কি, এখানে এক্স এর মানের জন্য ওয়াই সংজ্ঞায় তাহলে সেটা কি ডোমেন হচ্ছে, এবং ওয়াই এর মানের জন্য এক্স যদি সংজ্ঞায় তাহলে ওয়াই এর মানটা আমার কি এখানে রেঞ্জ হচ্ছে। তাহলে আমার এই আকৃতির যদি আমি কোনো একটা ম্যাথ পাই, সলভ করতে পারবো কিনা। আমি এখানে একটা প্রবলেম নিয়েছি, দেখো f(x) = 1/x-2। তাহলে আমি একটা সলভ করি, তোমাদের সলভ করে দেখে দেই। তাহলে তাহলে এখানে তোমার কি y ইজ ইকুয়াল টু f(x) ইজ ইকুয়াল টু 1/x-2 একটা ফাংশন। তাহলে এই ফাংশনটার মধ্যে তুমি কি দেখতে পাচ্ছ, বা তোমার এখানে কি থাকার কথা ছিল? তুমি যদি নিচে যদি জিরো করে দাও তাহলে কিন্তু পুরোটা ফাংশনটা কি অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তার মানে কি এইটা 0 ছাড়া বাকি সব কি ধনাত্মক ঋণাত্মক সবকিছু কাজ করতেছে এখানে, বা এখানে সংজ্ঞায়িত নিবে। তাহলে আমি এখানে বলতে পারি যে x ইজ ইকুয়াল টু 2 ছাড়া এক্স এর সকল বাস্তব মান, এক্স এর সকল বাস্তব বাস্তব মানের জন্য ওয়াই ওয়াই সংজ্ঞায়িত আর কি, ওয়াই সংজ্ঞায়িত ওয়াই সংজ্ঞায়িত। এই জিনিসটা কি আমি ক্লিয়ার? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা যে ক্লিয়ার কিনা। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 ছাড়া এক্স এর সকল বাস্তব মানের জন্য, এক্স এর সকল বাস্তব মানের জন্য ওয়াই সংজ্ঞায়িত। তাহলে অবশ্যই আমার ডোমেন তাহলে কি হবে, তাহলে ডোমেন ইজ ইকুয়াল টু আমি কি বের করতে চাচ্ছি দেখো, তাহলে ডোমেন আমি x-2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু 2, তাহলে আমি যদি 2 এখানে ইনপুট দেই তাহলেই আমার শূন্য হবে, তাছাড়া আমার এখানে শূন্য হবে না। তাহলে আমার ডোমেনটা কি হবে, রিয়েল নাম্বার থেকে আমার 2 বিয়োগ করতে হবে, তাই না? রিয়েল নাম্বার থেকে আমার 2 যদি আমি বিয়োগ করি তাহলেই আমার এটা কি সংজ্ঞায়িত হচ্ছে। তারপর দেখো এখন তুমি যদি রেঞ্জ বের করতে চাও, তাহলে রেঞ্জ বের করার সিস্টেমটা কি, একটু আমি সিলেক্ট করে নিয়ে ছোট করে নেই। দেখো আমি যদি রেঞ্জ বের করতে চাই তাহলে রেঞ্জ বের করার সিস্টেমটা কি, একটু ছোট্ট করে তোমাকে বলবো, বাকিটা তোমরা করে নিবা, ঠিক আছে? জন্য এখানে হলো এটা মিশে দেই। তাহলে রেঞ্জ বের করব, রেঞ্জ কিভাবে বের করব, রেঞ্জটা বের করার সিস্টেমটা হলো তোমাকে ওয়াই এক্স এর মাধ্যমে ফাংশনটাকে প্রকাশ করতে হবে, মানে ওয়াই এর মাধ্যমে এক্স এর মানটা বের করে নিতে হবে আর কি। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এক্স ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো 1/y 1/y+2, এটা লিখতে পারবো না? 1/y+2, কারণ কি এখান থেকে আমি যদি x-2টাকে পার করে দিলে ওয়াইটা দিকে ভাগ হয়ে আসবে, তাহলে এর সাথে -2টা পার করলে +2 হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানেও ওয়াই হলো ভগ্নাংশ আকারে আছে। তাহলে ওয়াই এর মানটা আমি যদি 0 ইনপুট দিই, তাছাড়া বাকি কোনো মানের জন্য এটা 0 হবে, এটা 0 হবে না। তার মানে এই ফাংশনটা যদি অসংজ্ঞায়িত হয় তাহলে কি পুরোটা এক্সটা অসংজ্ঞায়িত। তার মানে ওয়াই এর মানটা আমি 0 ছাড়া বাকি যা ইনপুট দিব এক্স এর মানটা সংজ্ঞায়িত হবে, বা এক্স এর মানটা কাজ করবে। তাহলে আমি কি করতে পারবো না, আমি রিয়েল নাম্বার থেকে যদি আমি 0টা বাদ দিই তাহলে আমি রেঞ্জ পাচ্ছি। তাহলে আমার অতএব আমি রেঞ্জ ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, রিয়েল নাম্বার থেকে আমি কি বাদ দিব, 0 বাদ দিব। তাহলে তুমি চাইলে ডিরেক্ট এই সমীকরণ থেকে তুমি এই মানটা বের করে নিয়ে এভাবে বের করে বসাইতে পারো। তাহলে ঠিক আছে, একটু তোমরা বাংলা কথাগুলো লিখে দিবা যে আমরা এখানে ওয়াই এর যেসব বাস্তব মানের জন্য এক্স এর মান সংজ্ঞায়িত সেটা আমাকে রেঞ্জ। তাহলে ওয়াই এর মানটা আমি 0 ছাড়া যেসব অন্য যে কোনো মান বসালে এক্স এর মানটা সংজ্ঞায়িত হয়, অতএব রেঞ্জ হবে আমার কি 0 থেকে, ওটা যদি আমি বাদ দিয়ে দেই ওই মানটাই আমার কি সংজ্ঞায়িত বা রেঞ্জ হচ্ছে। তাহলে আশা করি তোমাদের এই টাইপটা বা এই প্রবলেমটা সব ক্লিয়ার। নেক্সটে যাই, দেখো f(x) ইজ ইকুয়াল টু ax+b cx+d। এই যে আমাদের একটা ফাংশন আছে, এই ফাংশনটা এই আকৃতির যদি হয় এই আকৃতির যদি হয় তখন আমরা এর সলভ সিস্টেম বা সলভ প্রসেসটা কেমন হয় এটা একটু দেখবো। দেখো
আমি কিন্তু তোমাদের সব করাচ্ছি, কোনো কিছু বাদ দিব না, কোনো টপিক বাদ দিব না। তোমরা যদি, আচ্ছা, আমাদের এই টাইপটা হলো এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স প্লাস ডি। যদি এরকম টাইপ থাকে, তাহলে এখানে তোমাদের এ জিরো হওয়া যাবে না। এখানে তোমার একটা যদি শর্ত বলে দেয়, এ ইজ নট ইকুয়াল জিরো বলতে হবে, সি ইজ নট ইকুয়াল জিরো বলতে হবে, তাহলে এ আর সি ওখানে অবশ্যই জিরো হওয়া যাবে না। এরকম যদি টাইপ হয়, দেখো তুমি এই ফাংশনটার মধ্যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ, এই যে ভগ্নাংশটা নিচে যদি খালি জিরো না হয়, নিচে যদি খালি জিরো না হয়, তাহলে এক্স এর যেসব মানে সব বাস্তব মানের জন্য এই ফাংশনটা সংজ্ঞায়িত হবে, শুধুমাত্র নিচে জিরো হওয়া যাবে না। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে যে সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল জিরো। এটা থেকে আমি এক্স এর মানটা বের করে নেব, মাইনাস ডি বাই সি। তাহলে আমি যদি মাইনাস ডি বাই সি এখানে এক্স এর মান ইনপুট না দেই, তাহলে কিন্তু ফাংশনটা কখনো জিরো করা সম্ভব না। তাহলে যেটার জন্য জিরো হচ্ছে, সেটা যদি আমি বাস্তব সংখ্যা থেকে বাদ দিয়ে দেই, তাহলেই তো আমার ডোমেন আমি পাচ্ছি। তাহলে আমি সেখান থেকে আমি ডোমেনটা বের করবো। তাহলে ডোমেন ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার মাইনাস মাইনাস ডি বাই সি। তাহলে এই আকৃতির আমি এভাবে করব। আর রেঞ্জ বের করতে গেলে অবশ্যই ফাংশনটাকে কি ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে, ফাংশনটাকে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ডিভাইডেড সি এক্স প্লাস ডি। এখান থেকে তুমি যদি এক্স বের করতে চাও, তাহলে তোমার এক্স এর মান আসবে তোমার বি মাইনাস ডি ওয়াই আসবে, আসবে, আর সি ওয়াই মাইনাস এ আসবে। তোমরা চাইলে এখানে ক্যালকুলেশন করে নিও, আমার যেহেতু জায়গা শর্ট এই জন্য আমি করলাম না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু বি মাইনাস ডি ওয়াই সি ওয়াই মাইনাস এ, এটা হলো এক্স এর মান আসবে। তাহলে এখানে দেখো সেম, তুমি যদি ভগ্নাংশ আকারের মধ্যে ওয়াই এর মানটা শুধুমাত্র তুমি যদি এখানে জিরো করো, তাহলে বা এই নিচের রাশিটা যদি তুমি যদি জিরো করো, তাহলে কিন্তু পুরা ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে আমি ওয়াই এর মানটা জিরো ছাড়া বাকি কি করলে, বাকি বাস্তব মানের জন্য সব সংজ্ঞায়িত হচ্ছে। তাহলে আমি এখানে সি ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো, এখান থেকে ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই সি পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই সি। তুমি যদি এই মানটা ছাড়া বাকি যে কোনো মান ইনপুট দাও, তোমার কিন্তু এখানে এক্স এর মানটা সংজ্ঞায়িত হবে বা এক্সিস্ট করবে আর কি। তাহলে অবশ্যই তোমার এখানে রেঞ্জ হবে। তাহলে তোমার অবশ্যই রেঞ্জ রিয়েল নাম্বার থেকে তোমাকে কি বের করতে হবে, এ বাই সিটা বাদ দিতে হবে, এ বাই সিটা তোমাকে বাদ দিতে হবে। তাহলে তুমি কি পাবা, তাহলে তুমি আর রেঞ্জটা পাবা। তাহলে কি তুমি এটা ডিরেক্ট এখানে বলতে পারতেছো না যে ডোমেন ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ডোমেন ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার থেকে আমি বাদ দিব কি ভাইয়া, বাদ দিব, দেখো বাদ দিব আমি মাইনাস ওয়ান বাই টু বাদ দিচ্ছি। রেঞ্জটা কি হচ্ছে আমার, রেঞ্জটা আমি রিয়েল নাম্বার থেকে কি বাদ দিচ্ছি, রিয়েল নাম্বার থেকে দেখো এ বাই সি। তাহলে এ এখানে কি আছে, এ এখানে আছে আমার এক্স এর সহগ কত, ওয়ান আছে। তাহলে এখানে ওয়ান ডিভাইডেড সি কত, সি কোথায় ছিল, সি এক্স এর সহগ। তাহলে মানে এই এক্স এর সহগ নিব, এই এক্স এর সহগ নিব, সেটাই হলো আমার কি, সেটাই হলো বাদ দিলে আমার কি রেঞ্জ আমরা পেয়ে যাচ্ছি। তাহলে সহজ বুদ্ধি বুঝতে পারছো। তাহলে আমরা যদি এই জেনারেল নিয়মগুলা, এই জেনারেল নিয়মগুলো তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষার হলে আর বের করা লাগবে না, খুঁজে খুঁজে একটা একটা করে তোমরা বের করা লাগবে না যে আমাদের ডোমেন কোনটা হবে, রেঞ্জ কোনটা হবে। এই জেনারেল নিয়মগুলো মনে রাখতে হবে। এই জন্য আমি তোমাদের টাইপ ভিত্তিক ভাগ করে করে করাচ্ছি, কেন তোমরা সহজে যেন করতে পারো, ঠিক আছে। তাহলে দেখো আমি ডিরেক্ট এখানে বলতে পারলাম, ডিরেক্ট বলতে পারলাম। তারপর আসি আর একটা আকার, যে এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই টাইপটা যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, সেম এটা ভগ্নাংশ। তাহলে অবশ্যই আমার ভগ্নাংশের ক্ষেত্রে নিচে জিরো করব না, ভর ভরে জিরো করব না, কারণ কি জিরো করলে তো অসংখ্য হয়ে যাচ্ছে। তাহলে সলভ প্রসেসটা কি দেখো, তুমি যদি এখানে জিরো ছাড়া বাকি যদি কাজ করতে পারো, তাহলেই কিন্তু তুমি সংজ্ঞায়িত পাচ্ছ, বা সংজ্ঞায়িত হলে তোমার কাজ হচ্ছে। তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে করতে হবে এরকম, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো, এটা জিরো করা যাবে না। তাহলে আমি কি করবো, এখান থেকে এক্স এর মানটা বের করবো। এক্স ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, প্লাস মাইনাস এ পাচ্ছি। কি পাচ্ছি ভাইয়া, প্লাস মাইনাস এ। তাহলে এক্স এর মানটা প্লাস মাইনাস এ ছাড়া, বসা ছাড়া তুমি বাকি যে কোনো মান বসাও না কেন, এখানে এক্সিস্ট মানে কাজ করবে আর কি, সংজ্ঞায়িত হবে। আর এক্স এর মানটা প্লাস বসাও বা মাইনাস বসাও, সব সময় কি এটা ধনাত্মক দিবে এবং এটা নিচেরটা কি জিরো হয়ে যাবে। তাহলে আমি কি ডোমেন বলতে পারি না এরকম, যে ডোমেন ইজ ইকুয়াল টু, বাংলা কথা এখানে তোমরা বলে, আমি বলতেছি মুখ দিয়ে লিখতেছি না, তোমরা বাংলা কথা লিখে নিবা খাতায়। তাহলে রিয়েল নাম্বার মাইনাস কি করব, রিয়েল নাম্বার মাইনাস মাইনাস এ কমা এ করব, ঠিক আছে। এই দুইটা ছাড়া আমি বাকি যে কোনো মানের জন্যই এটা ডোমেনটা বা সংজ্ঞায়িত হচ্ছে আর কি। এখন ওয়াইটা বের করব,
মানে ওয়াই এর এক্স এর মানটা বের করে নিলে তো আমার কি হচ্ছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মাইনাস এ ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাচ্ছি। তাহলে এখান থেকে আমি যদি এক্সটা বের করে নেই, তাহলে এক্স এর মানটা আমার আসবে, আমি একটু ক্যালকুলেশন মনে মনে করতেছি আমি, সমস্যা নাই। তাহলে এক্স এর মানটা আসবে এখানে আমার আসতেছে হলো, উম, দেখো, এক্স এর মানটা আমার আসবে 1 বাই, আচ্ছা, আমরা যদি এভাবে না বের সহজে বের করতে চাই, দেখো, তুমি যদি এখানে এ এর মানটা বসাও, এর মানটা তুমি যদি বসাও, তাহলে কি হচ্ছে দেখো, এর মানটা তুমি যদি ধনাত্মকে বসাও তাহলে কি হচ্ছে আমার, আচ্ছা, আর একটা কাজ করি, আমি এখান থেকে এক্স এর মানটা বের করে যদি নেই, তাহলে 1 বাই, আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু, এক্স এর মানটা একটু বের করি, দেখো, এক্স স্কোয়ার, তাহলে এখানে ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়বে, তাহলে এ প্লাস বি ইন্টু, তাহলে এক্স মাইনাস এ, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ কাটা, তাহলে থাকতেছে কি 1 ডিভাইডেড এক্স প্লাস এ। এখান থেকে যদি আমি ওয়াই এর মানটা বের করতে চাই, সরি, এক্স এর মানটা যদি বের করতে চাই আমি, দেখো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড ওয়াই মাইনাস এ আসতেছে, 1/y - a। তাহলে এখানে দেখো, তুমি এখানে জিরো করতে পারতেছো না, তুমি এখানে জিরো করলে এক্সট্রা কাজ করবে না, জিরো করলে তোমার এক্সট্রা কাজ করবে না, জিরো করলে কি এক্সট্রা কাজ করবে, করবে না, তার মানে তুমি এখানে জিরো বসাতে পারবে না। আর কি বসাতে পারবে না, দেখো দেখি ভাইয়া, আর কি তুমি বসাতে পারবা না, আর কি বসাতে পারবা না, এখানে একটা জিনিস রিমুভ করা হয়েছে, এই জন্য এটা কাটাকাটি করে এভাবে মানে ঠিক করাটা ঠিক না। তবে আমি এটা দেখার জন্য, জিরোটা দেখার জন্য আমি কাটাকাটি করলাম। তবে এখানে তুমি একটা জিনিস দেখো, যে তুমি এক্স এর মানটা, এটা এটা হলো এ, এক্স এর মানটা তুমি যদি নেগেটিভ এ বসাও, বা তুমি যদি টু বসাও, টু যদি তুমি বসাও, তাহলে কি আসতেছে তোমার, এখান থেকে তুমি 1/2 এ, 1/2 এ তুমি যদি বসাও, তাহলে কিন্তু আমার এখানে এক্স এর মানটা কাজ করতেছে না, বা এক্স এর মানটা আমার সংজ্ঞায়িত হবে না। তাহলে তোমার রেঞ্জ আসবে কি, আর এফ ইজ ইকুয়াল টু, রেঞ্জ আসবে তোমার এখানে রিয়েল নাম্বার থেকে তুমি জিরো বাদ দিয়ে দিবা, 1/2 বাদ দিয়ে দিবা, তাহলে তোমার কি এখানে রেঞ্জ আসবে। তাহলে আমি একটা এক্সাম্পল নিয়ে তোমাদের দেখাই দিচ্ছি, দেখো, এই যে এখানে আমি এক্সাম্পল নিচ্ছি, দেখো, আমি একটা কালারটা চেঞ্জ করে নেই, এক্সাম্পলে দেখো, x - 3x² - 9, তাহলে তুমি ডিরেক্ট বলতে পারতেছো, তাহলে ডোমেন ইজ ইকুয়াল, আমি কি বলতে পারবো, ডোমেন ইজ ইকুয়াল রিয়েল নাম্বার থেকে আমি বাদ দিব কি, বাদ দিব এ, এ কোনটা, এখানে কোনটা ছিল, এখানে, তাহলে প্লাস এ মাইনাস এ, তাহলে আমি বাদ দিব কোনটা, -3, +3 বাদ দিব, তাহলে আমার শেষ রেঞ্জ। তাহলে রেঞ্জটা আমি এখন বের করবো, রেঞ্জটা কি, রিয়েল নাম্বার থেকে আমি বাদ দিব কোনটা ভাইয়া, রিয়েল নাম্বার থেকে বাদ দিব জিরো, বাদ দিব, আর একটা বাদ দিব কি 1/2 এ, 1/2 মানে কি 1/6 আমি বাদ দিব। এই দুইটা জিনিস আমি বাদ দিই, তাহলেই আমি ডোমেন রেঞ্জ পাচ্ছি। দেখো কত ইজিলি আমরা সলভ করতে পারতেছি। তাহলে আমরা আজকে যে কয়টা টাইপ শিখলাম, আজকে এই কয়টা টাইপে আমরা শিখবো। আমরা নেক্সট ক্লাসে আমরা সবকিছু ক্লিয়ার করে দেবো। নেক্সট ক্লাসে আমাদের এই অধ্যায়টা সবকিছু ক্লিয়ার হবে, এবং খুব মনোযোগ সহকারে আমাদের, আর নেক্সট ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের বিস্তারিত জানার জন্য বা বেসিক জানার জন্য আজকের ক্লাসটা, আর নেক্সট ক্লাসটা হবে তোমাদের পরীক্ষায় কমন পাওয়ার জন্য। নেক্সট ক্লাসটা হবে কি পরীক্ষায় কমন পাওয়ার জন্য, তাহলে অবশ্যই তোমরা নেক্সট ক্লাসটা করার আগে এই ক্লাসটা করে নিবা, না হলে নেক্সট ক্লাসটা আমরা বুঝবা না বা বুঝতে পারবা না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।